এই মুখটা অনেক মায়াবী, দেখলেই মায়ায় পড়ে যাই আমি। কিন্তু এখন এই মুখের মায়ায় আর পড়া যাবে না আমার। কিছুক্ষণ রোদের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিলাম আমি। ঠিক আছে, এখন আর জ্বালা করছে না। আপনি অনেক কষ্ট করেছেন আমার জন্য, আর করতে হবে না। এমনিতেও আমার জন্য আপনাদের ঘোরা হয়নি, তাই এখন আপনারা ঘুরে আসুন। আমি ভাইয়াকে নিয়ে বাড়ি চলে যাচ্ছি। চুপ কর, এত লেকচার দিচ্ছিস কেন? কেউ তোর কথা শুনতে চাইছে? চাইছে না তো, তাহলে কেন শুধু শুধু কথা বলছিস? আমার হাত ধরে উঠে দাঁড়া। রোদ হাত বাড়িয়ে আছে। আমি সেদিকে না তাকিয়ে ভাইয়াকে বলে উঠলাম, ভাইয়া আমাকে তোলো তো, দেখতে পাচ্ছ না উঠতে পারছি না। চলো রোজ, হেল্প করছি আমি তোমাকে। রোদ মলিন মুখে নিজের হাত সরিয়ে একটু দূরে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। সিয়াম, তুমি রোদের বন্ধু হতে পারো, কিন্তু রোজের গায়ে হাত দিতে পারো না। এখানে তুমি ছাড়া রোজের আরো অনেকে আছে, তারা নিয়ে যেতে পারবে। একটু সরো, আমি ওকে তুলছি। বলে আমার হাত ধরে দাঁড় করালো ভাইয়া। কিন্তু এখন আমি হাঁটবো কিভাবে? পা মাটিতে ফেলতেই পারছি না। তাহলে বাড়ি যাব কিভাবে? রোদ দূরে দাঁড়িয়ে একদিকে কি হচ্ছে শুধু দেখে যাচ্ছে। রোজের দিকে হাত বাড়িয়ে দেওয়ার পরও আমার হাত ধরলো না। ধরবেই বা কেন? আমি তো ওর কেউই হই না। ওই সিয়ামই এখনও সব। অন্যদিন হলেও নিজে থেকে আমাকে কোলে তোলার জন্য বলতো, কিন্তু আজ আমি বললেও উঠতে চাইবে কিনা সন্দেহ আছে। তুই তো এভাবে হাঁটতে পারবি না। চল, আমি কোলে করে তোকে বাড়ি পৌঁছে দিচ্ছি। আম্মুর ওষুধ আনতে আমাকে আবার বাজারে যেতে হবে। তুই না ভাইয়া, লাগবে না। আমি নিতু আপুকে ধরে ধরে ঠিক চলে যেতে পারবো। তুমি বরং চলে যাও, একটু পর সন্ধ্যা হয়ে যাবে। এখন না গেলে ফিরতে অনেক লেট হয়ে যাবে তোমার। রোদ কোথা থেকে উড়ে এসে কোনো কথা না বলে কোলে তুলে নিল আমায়। ঘটনার আকস্মিকতায় সবাই অবাক হয়ে রসগোল্লার মতো চোখ করে তাকিয়ে আছে রোদের দিকে। আর রোজ ছোটাছুটি করছে নেমে যাওয়ার জন্য, কিন্তু সেদিকে তার কোনো খেয়ালই নেই। ভাইয়া তুমি যাও, আমি বুচিকে নিয়ে যাচ্ছি। যখন ওর সাথে আছিস তাহলে কোনো চিন্তা নাই। তোমরা সেফলি বাড়ি যাও তো। রোজ, ভাই, আমার কোনো কথা না শুনেই চলে গেল ভাইয়া। বুচি এত নড়াচড়া না করে চুপ করে বসে থাক, না হলে এই কাঁদাযুক্ত জমি দেখতে পাচ্ছিস, ওখানে ফেলে দিব। তখন আর হাঁটার জন্য পা আর কোমর অবশিষ্ট থাকবে না। তার উপর ফ্রিতে কাদা মেখে ভূত হতেও পারবি। আমি কোনো কথা না বলে চুপ করে বসে আছি। এখন আর কিছু বললে সত্যি কাদায় ফেলে দেবে। তাছাড়া এই পা নিয়ে হাঁটতেও পারবো না আমি। আমাকে পৌঁছে দেওয়ার মতো কেউ নেই এখানে। তার চেয়ে কুমির ছানার ঘাড়ে চেপেই চলে যাই। রোজকে কোলে করে নিয়ে বাড়ির দিকে ছুটল রোদ। চোখে মুখে কোনো বিরক্তির ছাপ নেই। সিয়াম কোনো কথা বলছে না, শুধু রেগে আছে। নাহিদ মিটিমিটি হেসে চলেছে। আর নিতুর মুখটা দেখার মতো হয়েছে। বাড়িতে ঢুকেই সোজা আমার রুমে নিয়ে গেল আমাকে। বাড়ির সবাই আমাকে এভাবে আসতে দেখে প্রশ্নের ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে পড়ল আমার সামনে। আমার হয়ে রোদ ভাইয়া সব প্রশ্নের উত্তর নিজের মতো করে ঢেলে দিয়েছে তাদের ঝুড়িতে। উত্তরগুলো পেয়ে সন্তুষ্ট হয়ে যে যার মতো মন্তব্য করতে ব্যস্ত। কিন্তু আমার পায়ে ব্যান্ডেজ দেয়া জরুরি, সেদিকে কারো হুঁশ নেই। এখন একমাত্র জরুরি কাজ হলো আমাকে বকে বকে আমার কান পচানো। একমাত্র রোদ ভাইয়ারই হুঁশ আছে দেখছি। ফার্স্ট এড বক্স এনে আমার পায়ে ব্যান্ডেজ বসাতে বসলো সে। কিন্তু আমি তার হাতে ব্যান্ডেজ বাঁধব না। আপনি আমার পায়ে হাত দিচ্ছেন কেন? আমি নিজেই করে নিতে পারবো। আমাকে এতটা বাচ্চা ভাববেন না। একটা ব্যান্ডেজই তো পারবো আমি। এবার যান আপনি। আমার কথায় থমকে গেলেন উনি। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে মলিন হাসি দিয়ে বেরিয়ে গেলেন উনি। ওনার চোখে মুখে কষ্টের ছাপ স্পষ্ট, কিন্তু এতে আমি গলবো না, কিছুতেই না। ভাইয়া দরজার কাছে যেতেই সিয়াম এসে আমার পায়ে ব্যান্ডেজ বাঁধতে শুরু করলো। একবার আর চোখে দেখে আবারও একটা হাসি দিয়ে চলে গেলেন উনি। খুব ভোরে ঘুম থেকে উঠেই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি আমরা। নিতু আপুর জন্য খুব খারাপ লাগছে আমার। আমার শরীরটাও ভালো না, রাতে জ্বর এসেছিল। নিতু আপু অনেক যত্ন নিয়েছে আমার। সারা রাত আমার মাথায় জলপট্টি দিয়েছে, ঔষধ খাইয়েছে। এখন জ্বর নেই, তবে কিছু ভালো লাগছে না আমার।
আমি ফুপ্পি আর সিয়ামের পেছনের সিটে বসেছি। ড্রাইভিং সিটে বসে আছে ভাইয়া, আর তার কাছে নাহিদ ভাইয়া। কিছুক্ষণ পর আমার দিকে তাকাচ্ছে ভাইয়া, যার নজর এড়াচ্ছে না আমার। সিয়াম অনেক কথাই বলছে, কিন্তু কোনো কথা বলতে ইচ্ছে করছে না আমার। ননস্টপ কথা বলেই যাচ্ছে, যা বিরক্তিকর কারণ হয়ে দাঁড়িয়েছে আমার। ভাইয়া হয়তো আমার অস্বস্তি বুঝতে পেরেছে, তাই সিয়ামকে উদ্দেশ্য করে বলল, এবার মুখটাকে বন্ধ কর ভাই, আমাকে একটু শান্তিতে গাড়ি চালাতে দে, আর রোজকেও শান্তি দে। ভাইয়ার কথায় থতমত খেয়ে গেল সিয়াম। আমার দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলল, রোজ, তোমার কি খারাপ লাগছে? বলো, লাগলে বলো, আমি আর কিছু বলবো না, মুখ বন্ধ করে থাকবো। এখন মুখের ওপর না বলাটা কেমন খারাপ দেখায়, তাই ভদ্রতার খাতিরেই বললাম, না ঠিক আছে, আমার কোনো প্রবলেম হচ্ছে না, আপনি বলতে থাকুন, শুনতে আমার ভালোই লাগছে। ফুপি, তোমার খারাপ লাগছে কি? না রে মা, আমারও ভালোই লাগছে। চুপচাপ যাওয়ার থেকে গল্প করে গেলে সময় কাটবে মনে হবে, তাড়াতাড়ি যাচ্ছে। এই একটা কথায় সিয়ামের মুখের স্টাপলার খুলে দিল। খুশিতে গদগদ হয়ে আবারও বলতে লাগলো, সে ডিসগাস্টিং। গ্রাম থেকে বেরিয়ে কিছু দূরে গিয়ে একটা ধাবার সামনে আমাদের গাড়ি থামলো। কিন্তু এখানে তো থামার কথা না, আমাদের তো সোজা বাড়ি যাওয়ার কথা। তাহলে মম, তোমরা 5 মিনিট বসো, আমি এক্ষুনি আসছি। ভাইয়া গাড়ি থেকে নেমেই ধাবার ভিতরে ঢুকে গেল। রাক্ষস একটা, বাড়িতে কত কিছু খেয়ে আসলো, তাও পেট ভরেনি, এখন এখান থেকেও খেতে হবে। অথচ আমি সেই রাতে খেয়েছিলাম আর এখনও খাইনি। খিদে মরে যাচ্ছি, তবু এই রাক্ষসের মতো রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে খাওয়ার ইচ্ছা হচ্ছে না আমার। কিছুক্ষণ পর একটা প্যাকেট নিয়ে ফিরে এলেন উনি। গাড়িতে বসেই প্যাকেট ফুপ্পির হাতে দিয়ে বললেন, মম, এটা বুঝিকে খাইয়ে দাও, সকাল থেকে কিছু খাইনি, এখন নিশ্চয়ই খিদে পেয়েছে। আর এখানে এর থেকে ভালো কিছু পাওয়া যাবে না, চিপস আর চকলেটও আছে। ওনার কথায় হাঁ হয়ে তাকিয়ে আছি আমি। সকালে কিছু খাইনি, এটা তো একমাত্র নিতু আপু ছাড়া কেউ জানে না। তাহলে ভাইয়া জানলো কি করে? কি বলছিস রোদ? রোজ কিচ্ছু খায়নি? কই, আমি তো জানি না, তুই জানলি কি করে? জানবি কি করে? জানতে চাইলে ঠিক জানতে পারবি। আজ যে কথাটা আমার আগে তোর জানার কথা, তোর নোটিস করার কথা, অথচ সেখানে সেই ব্যাপারটা জানি আমি। অদ্ভুত না? ফুপি আমাকে খাইয়ে দিয়েছে। খুব ক্লান্ত লাগছে, কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না আমি। হঠাৎ খুব জোরে ব্রেক কষায় ঘুম ভেঙে গেল আমার। আমার মাথা সিয়ামের কাঁধে ঝটপট মাথা সরিয়ে সোজা হয়ে বসলাম আমি। ভাইয়া অগ্নিচক্ষু নিয়ে তাকিয়ে আছে আমার দিকে। চোখ দিয়ে যেন আগুনের ফুলকি ঝরছে, যা যে কোনো মুহূর্তে ঝলসে দিবে আমায়। পাশ থেকে ফুপি বলে উঠল, রোদ, কি হয়েছে? এত জোরে ব্রেক ধরলি কেন? যদি কিছু হয়েছে তো? না মম, তেমন কিছু নয়। আসলে একটা কুকুর সামনে চলে এসেছিল, তো ওকে বাঁচাতেই ব্রেক ধরতে হলো। এই বুঝি তোর ঘুম পেয়েছে নিশ্চয়ই। ঘুমাতে হলে মমের কাঁধে মাথা দিয়ে ঘুমা। চুপ হয়ে কথা শুনে গেলাম আমি। গাড়ি আবারও চলতে শুরু করলো আপন গতিতে। চিপস খেয়ে ফুপ্পির কাঁধে মাথা রেখে আবারও ঘুমিয়ে পড়লাম আমি। সন্ধ্যার পর ঘুম ভেঙে গেল আমার। কোথায় আছি বোঝার চেষ্টা চালাচ্ছি আমি। পরক্ষণেই মনে পড়লো, আমি তো গাড়িতে ছিলাম, তাহলে এখন কোথায় আমি? গাড়ির কথা মনে হতেই ধরফরিয়ে উঠলাম আমি। চারপাশে দেখে বুঝারলাম এটা ফুপ্পির বাসায়, আমার রুমে আছি আমি। কিন্তু গাড়ি থেকে এখানে এলাম কি করে? বসে বসে ভাবছি এসব। তখনই এক গ্লাস দুধ হাতে কিরে রুমে মা, প্রবেশ করলেন ঘুম ভাঙলো? ফুপ্পি। বাবারে বাবা, সে বিকেল থেকে এখনো ঘুমাচ্ছিস? ফুপ্পির কথায় হালকা হাসলাম আমি। আচ্ছা ফুপ্পি, আমি তো গাড়িতে ছিলাম, তাহলে এখানে এলাম কি করে? তুই বুঝতে পারছিস না তোকে এখানে কে এনেছে? তুই তো গাড়িতে ঘুমিয়েছিলিস। আমরা বাড়িতে পৌঁছে গিয়েছিলাম। আমি তোকে ডাকবো, তখন রোদ মানা করলো তোর এখন ঘুমের প্রয়োজন, তাই ও তোকে না জাগিয়ে রুমে দিয়ে গেল। আমাকে ডাকলেই পারতে। রোজ, কি হয়েছে রে তোদের মধ্যে? দুজনের মধ্যে কেমন ছাড়া ছাড়া ভাব? কি হয়েছে বল তো আমাকে। আরে ফুপ্পি, কিচ্ছু হয়নি, এই একটু ঝগড়া হয়েছে আমাদের মধ্যে। আর এটা তো সবসময় হয় তুমি জানো, তাই দুজনে একটু গাল ফুলিয়ে বসে আছি, আর কিছু না। কিছু না হলেই ভালো।
তাহলে আশা করি কাল পরশুর মধ্যেই ঠিক হয়ে যাবে। একটা হাসি দিয়ে বললাম, না পপি, এই টম অ্যান্ড জেরির সম্পর্কে অনেক বড় ভাঙন ধরেছে, যেই ভাঙন চাইলেও কেউ আটকাতে পারবে না, আর কখনো আগের মতো স্বাভাবিক হবে না। আমিও চাই না আর এই সম্পর্ক স্বাভাবিক হোক। থাক না কিছু সম্পর্ক জটিলতায় পরিপূর্ণ। সব সম্পর্ক যে স্বাভাবিক হতে হবে তা তো নয়। আমার আর রোদের সম্পর্কও না হয় এমনি থাক। ঘরে বসে আছি আমি, রুম থেকে বেরোতে ইচ্ছে করছে না আমার, কারণ অন্য দিনের রুটিন অনুযায়ী এখন ভাইয়া বাড়িতে ফিরবে আর আমার সাথে তুচ্ছ কোনো ব্যাপার নিয়ে ঝগড়া বাঁধার কথা। কিন্তু আমি তো কথাই বলতে চাই না ভাইয়ার সাথে, তাহলে বাইরে যাওয়ার প্রয়োজন কি? এখন নিজের রুমেই থাকি, পরে না হয় ভেবে দেখব। আমার ভাবনার মধ্যেই রুমে প্রবেশ করলো ভাইয়া। চুপচাপ, আজকে মুখে কোনো কথা নেই, আমাকে ঠেস দিয়েও কিছু বলল না, যা অবাক করেছে আমায়। রোদ ভাইয়াও যে এত চুপচাপ থাকতে পারে জানা ছিল না আমার। রুমে এসেই আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে হাতের মুঠো খুলে আমার মুখের কাছে ধরলো। আমি তাকিয়েই শকড, ভাইয়া আম পেল কোথায়? আমি জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছি ভাইয়ার দিকে। আমার কথাটা হয়তো বুঝতে পেরেছে ভাইয়া, তাই বলল, এটা গ্রামের সেই গাছের আম যা খাওয়ার জন্য পাগল হয়েছিলিস তুই। কিন্তু অবাক করা বিষয় হলো, আজ পর্যন্ত আমার কাছে ছাড়া তোকে কারো কাছে কিছু চাইতে দেখিনি আমি। আমার ধারণাও তেমন ছিল, আমি ছাড়া তুই আর কারোর কাছে কিছু চাইতে পারিস না। সেদিন আমার ধারণাকে ভুল প্রমাণ করে প্রথম আমার কাছে আম না চেয়ে বাকি সবার কাছে চেয়েছিস। আমি অপেক্ষা করে গেছি, কখন আমাকে বলবি, কখন আমি তোকে কয়েকটা কথা শুনিয়ে দিয়ে ঝগড়া করব, আবার আমও পেড়ে দেব। কিন্তু না, তুই বললি না, উল্টো রিজু ভাইয়া বলল, তবুও তুই না করে দিলি। জানিস বুঝি, তখন ভেতরটা ফেটে যাচ্ছিল। যেখানে আমার কাছে না চাওয়ার জন্য আমার খুশি হওয়ার কথা, সেখানে এত খারাপ লাগছিল আমার, খুব কষ্ট হচ্ছিল, খুব। কেন রে বুঝি, বলতে পারিস? ভাইয়ের কথা শুনে নিজের আবেগকে কন্ট্রোল করতে পারছি না আমি। চোখ থেকে বেহায়া নোনা জলগুলো বেরিয়ে আসতে চাইছে, কিন্তু না, আমি আর দুর্বল হব না তোর প্রতি। অনেক কষ্ট দিয়েছিস আমাকে, আমি এখন ভালো আছি রে। তোর সাথে নিজেকে জড়িয়ে আর কষ্ট পেতে চাই না আমি। মুখ ঘুরিয়ে চোখের পানি লুকানোর চেষ্টা চালাতে ব্যস্ত আমি। ভাইয়া হয়তো ব্যাপারটা বুঝতে পারেনি। কি হলো বুঝি, কথা বলবি না আমার সাথে? ঠিক আছে, তাহলে কথা বলতে হবে না। নে আমটা খেয়ে নে, আর এতে আরো অনেকগুলো আম আছে, যত ইচ্ছে খেতে পারিস, কেউ মানা করবে না। আমগুলো হাত থেকে নিয়ে বিছানায় রেখে দিলাম আমি। আমার জন্য অনেক কষ্ট করেছেন আপনি, কিন্তু এখন আমার আম খেতে ইচ্ছে করছে না। তখন খুব ইচ্ছা ছিল, কিন্তু তখন যখন কেউ এনে দিতে পারেনি, তাই এখন আর খাবো না। আম খেতে ইচ্ছে করছে না? না আমি এনেছি বলে খেতে চাইছিস না, কোনটা? বললাম তো খেতে ইচ্ছে করছে না। আপনি আর অন্য কেউ ম্যাটার করছে না, এমনি খাবো না। আমার কথায় শব্দ করে হেসে উঠল ভাইয়া। এই হাসির আড়ালে একরাশ কষ্ট অভিমান লুকিয়ে আছে। আমি জানতাম বুঝি আমার আনা আম তুই খাবি না। এখন যদি এসি আম এনে দিত তাহলে নাচতে নাচতে খেয়ে নিতিস, কিন্তু এখন তো আমি তোর শত্রু হয়ে গেছি, তাই খেতে চাইছিস না। ঠিক আছে, খেতে হবে না তোকে। বলেই সবগুলো আম ছুঁড়ে ফেলে দিল মেঝেতে। হাতকে মুষ্টিবদ্ধ করে দেয়ালে ঘুষি দিয়ে রাগে ফোঁস করতে লাগলো। ভাইয়ের এমন কাণ্ডে কেঁপে উঠলাম আমি। কোনো কথা না বলে শুধু নীরব দর্শকের মতো তাকিয়ে দেখে গেলাম পুরো কাহিনী। কি হলো, আওয়াজ বন্ধ হয়ে গেছে বুঝি? এখন আমার সাথে কথা বলতে ইচ্ছে করে না, তাই না? ও, করবে বা কি করে, এখন তো আমার জায়গায় সিয়াম আছে। ওর সাথেই সারাদিন কথাবার্তা রাগারাগি সব করতে পারিস। কিন্তু মনে রাখিস বুঝি, আবদার আর ঝগড়া একমাত্র আমার কাছেই করবি, আর কারো কাছে নয়, কারো কাছে না, বুঝেছিস তুই? ভাইয়ের কথা শুনে গা পিত্তি জ্বলে যাচ্ছে আমার। সব কথায় সিয়াম এই নাম ছাড়া যেন কথা বলার জন্য পৃথিবীতে আর কিছুই নেই। আপনি সব কথায় সিয়ামকে টানেন কেন? নিজের সাথে সিয়ামের তুলনাই বা করছেন কেন? হয়তো ভুলে যাচ্ছেন সিয়াম আমার বয়ফ্রেন্ড আর আপনি আমার ভাইয়া। তাই এই ভাই বোনের সম্পর্কের সাথে বয়ফ্রেন্ডের কম্পেয়ার করবেন না প্লিজ।
সিয়ামের সাথে আমি কি করব না করব তা আমাকেই ঠিক করতে দিন। আপনাকে এ নিয়ে ভাবতে হবে না। এতদিন আমার লাইফে আবদার করার মতো কেউ ছিল না, তাই আপনাকে দিয়ে সেগুলো পূরণ করিয়েছি। কিন্তু এখন আমার লাইফের সব থেকে ইম্পর্ট্যান্ট লোককে পেয়ে গেছি, তাই এখন আমার ওই সব পূরণ করবে আপনার প্রয়োজন পড়বে না আমার। রোজের কথাগুলো রোজের কথাগুলো শুনে এত কষ্ট হচ্ছে কেন আমার? কিভাবে আমার মুখের উপর ওর বয়ফ্রেন্ড নিয়ে এগুলো কথা বলে দিল, অথচ 2 দিন আগেও এমন ভাব করতো যেন আমি ওর সব। আর আজ সিয়ামকে নিয়ে আমাকেই কথা শোনাচ্ছে। আচ্ছা, কি করে এতটা পাল্টে গেলি রে বুঝি? ও, তার মানে এতদিন তুই আমাকে শুধু ইউজ করে গেছিস, আর আমি কি বোকা দেখ, কিছুই টের পাইনি। দেখুন, আমি আপনার সাথে কোনো তর্ক তো দূরে থাক, কথাও বলতে চাই না। দয়া করে আপনার ফালতু কথাগুলোকে আপাতত নিজের মধ্যে রেখে দেন। আমার রুম থেকে বিদায় হন। প্লিজ লিভ মি অ্যালোন। বুঝি, তুই কথাগুলো বলছিস ভাবতেও পারছি না আমি। ওই একটা ছেলের পাল্লায় পড়ে এভাবে রাতারাতি চেঞ্জ হয়ে গেলি, কি করে পারলি রে? ওর জন্য এতদিনের সম্পর্কগুলোকে কিভাবে এক নিমেষেই ভেঙে দিচ্ছিস তুই? তুই কি বুঝতে পারছিস না? এখন আমার কথাকে তোর কাছে ফালতু মনে হচ্ছে। সিয়ামের জন্য নয়, আপনার জন্য চেঞ্জ হয়েছি। হ্যাঁ, আপনার জন্য হয়েছি বললে ভুল হবে, হতে বাধ্য করেছেন আপনি। এতে সিয়ামের কোনো দোষ নেই। সিয়াম আমাকে কিছু করতে বা বলতে বলেনি। নিজেকে নিজের জন্য পাল্টেছি আমি। তার কারণ যে আপনার অজানা নয় তা তো নয়। তাহলে কেন শুধু শুধু কথা বাড়াচ্ছেন? আমার জন্য? আমার জন্য যদি হয় তাহলে কোথায় তোর ভালোবাসা? 2 দিন আগে পর্যন্ত আমাকে ভালোবাসতি, তাহলে আজ আমার জায়গায় সিয়াম কেন? 2 দিনেই ভালোবাসা হাওয়া হয়ে গেল। আমি রিজেক্ট করেছি বলেই আধ ঘন্টার ভেতরে ভালোবাসার মানুষ পাল্টে গেল। সত্যি যদি ভালোবাসতিস তাহলে এটা কিছুতেই করতে পারতিস না। আজ আমার জায়গায় সিয়াম নয়, শত অবহেলার পরও আমিই থাকতাম। তুই ভালোবাসতেই জানিস না। বেরিয়ে যান আমার রুম থেকে। আমি আপনাকে আর এক মুহূর্ত টলারেট করতে পারছি না। এসব প্রশ্নের উত্তর আপনাকে দিতে আমি বাধ্য নই। যান, বের হন আমার রুম থেকে, নাকি আমিই চলে যাব আপনাদের বাসা থেকে। জানি আমার প্রশ্নের জবাব তোর কাছে নেই, দিতেও পারবি না তুই। তোকে যেতে হবে না, আমি চলে যাচ্ছি। মমকে বলে দিস আমার ফিরতে লেট হবে। বলেই চলে গেল ভাইয়া। চোখ থেকে টুপটাপ পানি পড়ছে আমার। আজকে চিৎকার করে খুব কাঁদতে ইচ্ছা করছে। ভাইয়া, জানি তোর অনেক কষ্ট হচ্ছে। আমি কখনো চাইনি তোকে এত কষ্ট দিতে, কিন্তু তুই যেচে এই কষ্টকে বরণ করেছিস, সেখানে আমার কিছুই করার নেই। আমিও যে নিরুপায়। বিছানা থেকে নেমে একটা আম হাতে নিলাম আমি। তোর দেওয়া আম আমি খাবো না তা কি হয়? খাবো আমি, কিন্তু শুধু তুই জানতে পারবি না। আজ 3 দিন পর কলেজ যাব আমি। পা শুকিয়ে গেছে আমার, এখন হাঁটাচলাও করতে পারি আমি। রেডি হয়ে নাস্তা করে বসে আছি আমি। আজকে ভাইয়াকে ডাকতে হয়নি, নিজে থেকেই উঠে গেছে। এই 3 দিনে প্রয়োজন ছাড়া ভাইয়ার সাথে কথা বলিনি আমি। ভাইয়াও কথা বলার চেষ্টা করেনি। কেমন চুপচাপ হয়ে গেছে, আগের মতো কথা বলে না। সারাদিন বাইরে থাকে, অনেক রাতে বাসায় ফিরে। এই নিয়ে ফুপি বকাঝকা করলেও কানে তুলে না ভাইয়া, শুধু নীরব শ্রোতার মতো শুনে যায়। রেডি হয়ে আমার সামনে এসে দাঁড়ালো ভাইয়া। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে কি যেন ভাবলো, তারপর বলে উঠল, মম, আমি আসছি। নাস্তা খাবি না? খেয়ে যা। না মম, খিদে নেই। খিদে পেলে ক্যাম্পাসে খেয়ে নেব, বাইরে খাবারের অভাব পড়বে না। বুঝি, চল। আমি এখনো ড্রয়িং রুমে ঠায় দাঁড়িয়ে আছি। আমি আপনার সাথে যাব না। কি বললি? যা শুনেছেন তাই বলেছি। আমি যাব না আপনার সাথে। তাহলে কার সাথে যাবি? একা একা তো কখনো কলেজে যাসনি। ও, বুঝতে পেরেছি, সিয়াম আসছে তোকে নিতে, তাই তো? না, কেউ আসছে না। আমি কি ল্যাংড়া খোড়া নাকি অন্ধ যে আমি একা যেতে পারবো না? কখনো যাইনি বলে যে কোনোদিন যাব না বা যেতে পারবো না তেমন নয়। আপনি যান, আমি বাসে চলে যাব। কে বললো তুই পারবি না? অনেক কিছুই এখন করতে পারিস তুই। যেগুলো তুই করতে পারিস আমি কখনো ভাবতেও পারতাম না। এখন এগুলো যখন করতে জানিস, তাহলে এটা পারবি না কেন? আমার সাথে যেতে চাস না, ঠিক আছে, তবে গাড়ি নিয়ে যা।
বাসে করে যেতে অস্বস্তি হবে। আমার জন্য এত চিন্তা করতে হবে না আপনাকে। আমি কি দিয়ে যাব না যাব সেটা আমাকেই বুঝে নিতে দিন। তুই অনেক বড় হয়ে গেছিস বুঝি। এই 5 বছরে আজ প্রথম তুই কলেজে যাচ্ছিস আমাকে ছাড়া। তাই প্লিজ আমার উপর রাগ করে বাসে যাস না। গাড়ি নিয়ে যাস, বাসে অনেক প্রবলেম হবে। তোর ভালোর জন্যই বললাম আমি। এখন মানা না মানা তোর ব্যাপার। আসছি আমি। বলেই চলে গেল ভাইয়া। আজকে প্রথম তোকে ছাড়া যাচ্ছি আমি। যত যাই হোক কখনো তোকে ছাড়া বাইরে বের হইনি আমি, কিন্তু আজকে যাচ্ছি। এতে তোর যেমন কষ্ট হচ্ছে আমারও হচ্ছে রে ভাইয়া। হয়তো তোর থেকে বেশিই হচ্ছে। বাস স্টপে দাঁড়িয়ে আছি আমি, কোনোদিন বাসে উঠিনি। এতগুলো লোকের মধ্যে দাঁড়িয়ে আছি, কেমন একটা অস্বস্তি হচ্ছে আমার। হঠাৎ বাইক নিয়ে সিয়াম এসে আমার সামনে দাঁড়ালো। সিয়ামকে দেখে বেশ অবাক হলাম আমি। এখন এখানে সিয়াম কি করে? রোজ উঠে এসো, এত কিছু ভেবো না। আপনি এখানে কি করে? আরে বোকামি, আমার বাসা তো এদিকেই। ভার্সিটি যাওয়ার পথে তোমাকে দাঁড়িয়ে থাকতে দেখে দাঁড়িয়ে গেলাম। তোমাকে এখানে দেখে অবাক হয়েছি আমি। আজ রোদ তোমাকে নিয়ে যায়নি? ভাইয়া নিয়ে যেতে চেয়েছিল, আমি এই যাইনি। এখন আপনার সাথে যাওয়াটা কি ঠিক হবে? আপনি চলে যান, আমি বাসে যেতেই পারবো। তা কি করে হয়? এসো যাওয়া যাক। ইচ্ছা না থাকা সত্ত্বেও সিয়ামের সাথে যেতে হচ্ছে আমার। কিছুটা পথ যাওয়ার পর হঠাৎ ভাইয়ার গলা কানে এলো। আমার পেছন থেকে দেখি রোদ ভাইয়া আর নাহিদ ভাইয়া আমাদের পেছনে আসছে। ভাইয়াকে আমাদের পেছনে দেখে অবাক হলাম আমি। এত আগে বাসা থেকে বেরিয়ে এখনো কলেজ পৌঁছায়নি, আজব। শ্যাম, পেছনে কে? গার্লফ্রেন্ড বুঝি? আমাদের পোড়া কপাল দেখ, আজ একটা গার্লফ্রেন্ড নেই। বলে বন্ধুকে নিয়ে যাচ্ছি বলে দুজনে হাসতে লাগলো। শালা তুই সব জেনেও ইয়ার্কি মারছিস? রোজকে এভাবে বাস স্টপে দাঁড় করে বন্ধুকে নিয়ে ঘুরতে তোর খারাপ লাগলো না? আমি কেন দাঁড় করাতে যাব? ও তোর সাথে যাবে বলে নিজেই বাসে যাওয়ার প্ল্যান বানিয়েছে। তুই যে আসবি সেটা আমি জানতাম, তাই ওকে আসার সময় জোর করিনি। বুঝি তুই শ্যামের সাথে যাওয়ার জন্য আমাকে এভাবে মিথ্যা বলবি, বুঝতে পারিনি। আচ্ছা তোরা এনজয় কর, আমি আসছি। বলে ফুল স্পিডে মুহূর্তে আমাদের থেকে অনেক দূরে চলে গেল ভাইয়া। আমি কিছু বলারও সুযোগ পেলাম না। সিয়ামকে বিদায় জানিয়ে কলেজে ঢুকে গেলাম আমি। কলেজ গিয়েই লাবুকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়লাম, কিন্তু কোথাও ওর দেখা পাচ্ছি না। হঠাৎ ক্যান্টিনের দিকে তাকিয়ে আমার চোখ চড়ক গাছ। একই দেখছি আমি, নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। রাবু রাতুলের সাথে বসে কফি খাচ্ছে। অ্যামেজিং! যাকে দু চোখে সহ্য করতে পারে না, আজ তার সাথেই হেসে হেসে কফি খাচ্ছে লাবু। হাউ ইজ পসিবল? 101 বালতি রাগ নিয়ে কোমরে 2 হাত চেপে লাবুর সামনে দাঁড়ালাম আমি। আমাকে দেখেই দুজনে পিলে চমকে উঠল। লাবু চট করে আমাকে জড়িয়ে ধরল, হাসি মুখেই বলে উঠল, রোজ কবে ফিরেছিস? আপু কেমন আছে? কোনো কথা না বলে চুপচাপ রাগী লুক নিয়ে দাঁড়িয়ে আছি আমি। আমাকে চুপ থাকতে দেখে আবারও বলতে লাগলো, কি হলো, কথা বলছিস না কেন? আমার উপর কি তুই রেগে আছিস? এমন সিন দেখার পরও কি আমার রাগ না করে থাকার কথা ছিল? রাতুল তোর সাথে কি করছে? তুই ওর সাথে বসে কফি বা খাচ্ছিস কেন? আমার কথায় মুহূর্তেই এক ঝাঁক কালো মেঘে ঢেকে দিল লাবুর মুখ। আমতা আমতা করে বলতে লাগলো, আসলে রোজ লাবিবা দাঁড়াও, আমি এখানে কেন? এর সুখবরটা না হয় আমি ওকেই দেই। হ্যালো রোজ, কেমন আছো? সুখবর কথাটা শুনেই অবাক চোখে তাকিয়ে আছি আমি। একবার লাবু আরেকবার রাতুলের দিকে তাকিয়ে বললাম, এত হাই হ্যালো না করে তুই এখানে কেন ডিরেক্ট বল, আর সুখবর সেটাই বা কি? তুমি আমার ওপর এখনো রেগে আছো রোজ? আচ্ছা বলছি। বলে লাবুর পাশে দাঁড়ালো রাতুল, মুখে হাসি ফুটিয়ে বলল, আমি এখন যা বলবো হয়তো বিশ্বাস করতে পারবে না তুমি, তবুও বলছি। এতদিন আমি লাবিবাকে ভালোবাসতাম, এখন লাবিবাও আমাকে ভালোবাসে। তাই আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আমি একটু কফি খাচ্ছি। আর সুখবর হলো কিছুদিনের মধ্যেই আমরা বিয়ে করব, বুঝতে পারছো? আর প্লিজ আমার ওপর রাগ করে থেকো না। লাবিবার বেস্টও তুমি। তোমার আর আমার সম্পর্কটা নর্মাল হওয়া উচিত। রাতুলের কথা শুনে 440 ভোল্টের শক খেলাম আমি। কি বলছে এই ক্যারেক্টারলেস ছেলে? পাগল টাগল হয়ে গেল নাকি?
অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে আছি আমি লাবুর দিকে। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মাথা নিচু করে হ্যাঁ জানালো লাবু, যার অর্থ রাতুল সত্যি বলছে। এখন একটা কথাই আমার মাথায় চক্কর দিচ্ছে, লাবু সব জেনেও এই ছেলেকে কি করে ভালোবাসতে পারে, কি করে? ওখানে কোনো কথা না বলে রেগে মেগে বেরিয়ে গেলাম আমি। পেছন থেকে ক্রমাগত ডেকে যাচ্ছে লাবু, কিন্তু আমি দাঁড়াবো না। ছুটতে ছুটতে এসে আমার হাত ধরলো লাবু। ওকে এখন মাথার উপর তুলে আছাড় মারতে ইচ্ছে করছে আমার। ডাইনি মেয়ে, প্রেম করার জন্য আর ছেলে পাইল না, এই বাজে খারাপ ছেলেটাকেই বেছে নিতে হলো। আশ্চর্য। ওই তুই আমার হাত ছাড়, তোর সাথে কোনো কথা বলতে চাই না আমি। প্লিজ রোজ, আমার কথাটা শোন। কি শুনবো? তোর ওই ক্যারেক্টারলেস বয়ফ্রেন্ডের গুণগান? সরি বোন, আমি পারবো না, ক্ষমা কর আমায়। আচ্ছা, তুই যেই ছেলেটাকে কিছুদিন আগেও সহ্য করতে পারতিস না, তাকে আজ ভালোবাসিস কেমনি কি? আমি কিছুদিন ছিলাম না, এর মধ্যে কেমন ঘটলো যার জন্য তুই এই শয়তানটার প্রেমে পড়ে গেলি? সে অনেক কথা রোজ। এই কয়দিনে আমার জীবনটা পুরো উল্টাপাল্টা হয়ে গেছে। একটা ঝড় এসে আমার জীবন তছনছ করে দিয়ে গেছে। তুই ছিলিস না, তাই নিজেকে বড় অসহায় লাগছিল। এখন এসে গেছিস, সব ঠিক হয়ে যাবে। তোর কথার মধ্যে রহস্যের গন্ধ পাচ্ছি। কি হয়েছে? এই রাতুল তোকে ভয় দেখিয়েছে নিশ্চয়ই, তাই জন্য ওর কথায় রাজি হয়েছিস, তাই তো? একটা দীর্ঘশ্বাস ছেড়ে। সে অনেক কথা, অন্য একদিন বলবো। এখন ক্লাস শুরু হয়ে যাবে, চল ক্লাসে চল। না, এক্ষুনি বল। আচ্ছা, এখন পুরোটা বলতে পারবো না, আমি শুধু এতটুকুই বলছি শোন। যা করছি আমার ইচ্ছাই নয়, অনিচ্ছাকৃত, অনেকটা বাধ্য হয়ে। আবার বলতে পারিস নিজের ভালোবাসার জন্যও করেছি, আবার বলতে পারিস নিজের ভালোর জন্যও করছি। প্লিজ আর কোনো প্রশ্ন করিস না, আমি উত্তর দিতে পারবো লাবুর না। চোখে মুখে ভয়ের চিহ্ন স্পষ্ট। কিছু একটা নিয়ে ভয়ে আছে ও। নিশ্চয়ই ওই শয়তান এমন কিছু নিয়ে ভয় দেখিয়েছে যেটা আমাকে বলতে চাইছে না লাবু। কিন্তু সেটা কি আমাকে জানতেই হবে। এভাবে ওর জীবনটা নষ্ট হয়ে যেতে দিতে পারি না আমি। ক্লাস শেষ করে কলেজের গেইটে এসেই আমি অবাক হলাম, ভাইয়া এত তাড়াতাড়ি চলে এসেছে। কিন্তু আমি তো যাব না। ভাইয়াকে দেখেও না দেখার ভান করে হাঁটা ধরলাম আমি। কয়েক পা এগিয়ে যেতেই সামনে দাঁড়ালো ভাইয়া। কিরে বুঝি, আজকাল আমাকে এড়িয়েও চলতে শিখে গেছিস? কতক্ষণ ধরে তোর অপেক্ষায় আছি, আর তুই কিনা আমাকে দেখেও চলে যাচ্ছিস? না মানে, সত্যি আপনাকে দেখিনি আমি। আমার জন্য এখানে আর কোনো দিন আসবেন না আপনি। এখন থেকে একা একা যাতায়াত করব আমি। একা একা পারবি তো? সকালেও একা আসতে বলে সিয়ামের সাথে আসলি, এখনো নিশ্চয়ই সিয়াম আসবে, তাই আমাকে মানা করছিস? হ্যাঁ বুঝি, এত লুকোচুরির কি আছে? সিয়ামের সাথে লাভলি মোমেন্ট স্পেন্ড করতে চাস, আমাকে বললেই পারিস, আমি না করব না। শুধু শুধু মিথ্যে বলার কারণ দেখি না আমি। মিথ্যা বলছি না। সিয়ামের সাথে যদি টাইম স্পেন্ড করার ইচ্ছা থাকতো তাহলে আপনাকে লুকিয়ে চড়িয়ে কিছু করতাম না আমি। নিজেকে এত প্রায়োরিটি দেবেন না প্লিজ। আমাদের কথার মধ্যেই সিয়াম এসে হাজির। সিয়ামকে দেখেই রাগে গা জ্বলতে ইচ্ছে করছে আমার। কোথায় হারামজাদাকে নিয়ে ঝগড়ায় লিপ্ত হচ্ছি আমি, সেখানে এই হারামজাদা আমাকে মিথ্যাবাদী প্রমাণ করার জন্য এসে হাজির। বুঝি দেখ, তোর সিয়াম আসছে। এখন কি যেন বলছিলিস, লুকিয়ে চুরিয়ে কিছু করবি না? তাহলে এখানে সিয়াম কি করে এলো? এখন নিশ্চয়ই বলবি সিয়াম আসছে সেটা তুই জানতিস না। হেই রুজ, সরি সরি, অনেক লেট হয়ে গেছে। আরে রোদও দেখে এসে গেছিস, তাহলে তুমি নিশ্চয়ই ওর সাথে যাবে? তোর ভাল লাগে না, এর জন্য ফেসে গেলাম আমি। না না সিয়াম, তুমি থাকতে ভাইয়ের সাথে যাব আমি? না না, ইম্পসিবল। ভাই আপনি চলে যান, আর কোনো দিনও আমাকে নিতে আসবেন না। এখন থেকে সিয়ামের সাথে আসবো আমি। সিয়াম চলো, এখানে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? বুঝি তোর এই অবহেলা আর সহ্য করতে পারছি না আমি। কোনোদিনও ভাবিনি তুই আমার সাথে এমন করবি। আজকে আমাকে ফিরিয়ে দিয়ে সিয়ামের সাথে যাচ্ছিস, কি করে পারছিস এসব করতে? তুই তো আমার অভ্যাসে পরিণত হয়ে গেছিলিস, তাহলে আজ কেন আমার এত বছরের অভ্যাস নষ্ট করে দিলি? সিয়ামের সাথে হ্যান্ডশেক করে কংগ্রেচুলেশন সিয়াম, আজকে তুই অনেক দিনের অভ্যাস ভেঙে দিলি আমার। থ্যাঙ্কস। যা 5 বছরে কেউ করতে পারেনি তা 5 দিনে করে দেখিয়েছিস তুই।
বুচিকে নিয়ে আসা যাওয়া প্রত্যেক দিনের রুটিন ছিল আমার, কিন্তু আজ থেকে তুই সেই কাজটা করবি। এখন এই দায়িত্বটা তোকে দিয়ে হাঁপ ছেড়ে বাঁচলাম আমি। ওকে, আসছি। বলেই চলে গেল ভাইয়া। তুই শুধু তোর কথাই বললি, আর আমার কথা একবারও ভাবলি না। আমিও তো আজই প্রথম তোকে ছাড়া অন্য কারো সাথে যাচ্ছি, যা কোনোদিন কল্পনাতেও ভাবতে পারিনি আমি। এখন সেগুলোই হচ্ছে আমার সাথে। কি দোষ করেছি আমি, যার জন্য এতটা কষ্ট পাচ্ছি বলতে পারছিস তুই? সেদিনের পর থেকে অনেকটা পাল্টে গেছে রোদ। রোজের সাথে কোনো কথা বলে না। আগে যখন যেভাবে ইচ্ছা সেভাবে রোজকে শাস্তি দিত, যখন তখন ওর রুমে চলে যেত, কিন্তু এখন ভুলেও রোজের রুমে দিকে পা বাড়ায় না। রোজও রোদকে দেখলে সামনে চলে যায়, যথাসম্ভব এড়িয়ে চলে ওকে। রোদ একাই ভার্সিটি যাওয়া আসা করে, আর রোজ কখনো সিয়ামের সাথে কখনো বাসে চড়ে যায়। এ নিয়ে মিসেস আয়েশার রোজ দুজনকে সাথে কথা বললেও আশানুরূপ কোনো জবাব না পেয়ে হতাশা তিনি। যে বাড়িটা সারাক্ষণ রোজ আর রোদের দুষ্টুমি খুনসুটি মেতে থাকতো, আজ সেখানে বিস্তার করছে চরম নীরবতা, যা নিয়ে বেশ চিন্তিত রোদের বাবা মা। বেলকনিতে দাঁড়িয়ে নীল আকাশের তারার খেলা দেখতে ব্যস্ত রোজ। জীবন কেমন পাল্টে যায়। হঠাৎ রুমে ঢুকলো রোদ। রুমে রোজকে না পেয়ে বেলকনিতে গিয়ে রোজের পাশে দাঁড়ালো রোদ। রোদের দিকে তাকিয়ে ভয়ে রোজের অন্তরাত্মা কেঁপে উঠল। অসম্ভব রেগে আছে রোদ, চোখ দুটো ভয়ঙ্কর লাল হয়ে আছে। এতটা রেগে থাকতে কখনো দেখেনি রোজ। রোজের ভাবনায় ব্যাঘাত ঘটিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠল রোদ। আজ সিয়ামের সাথে পার্কে গিয়েছিলিস কেন? কিসের এত মাখামাখি দুজনের? আইসক্রিম খাওয়ার আর জায়গা ছিল না, ওর সাথে গিয়ে পার্কেই খেতে হলো। কেন গিয়েছিলিস ওর সাথে? ভাইয়ার কথা শুনে রাগে মরে যাচ্ছি আমি। আপনি কি পাগল হয়ে গেলেন? জানেন না সিয়ামের সাথে আমার সম্পর্ক কি? এখানে এত মাখামাখি। আপনি হয়তো ভুলে গেছেন সিয়াম আমার বয়ফ্রেন্ড। আমি তো শুধু আইসক্রিমে খেয়েছি, চুমু তো খাইনি। অনেকে তো চুমুও খায়, রুম ডেটও করে। চুপ, আর একটা কোনো মিথ্যে কথা বলবি না। চুমু খাবি, রুম ডেট করবি, তার আগে তোকে খুন করে ফেলবো আমি। পাগল আমি নই, তুই পাগল হয়ে গেছিস। মুখে যা আসছে তাই বলে যাচ্ছিস। ছাড়ুন আমাকে। হ্যাঁ হ্যাঁ, সব করব আমি। আমার বয়ফ্রেন্ডের সাথে যা ইচ্ছে তাই করব আমি। তাতে আপনার কি? আপনার এত ফাটছে কেন? আপনিও আপনার গার্লফ্রেন্ডের সাথে যা ইচ্ছা তাই করুন, কেউ বাধা দিবে না। আমার অনেক কিছু, কারণ তোকে কারোর সাথে সহ্য করতে পারি না আমি। খুব কষ্ট হয় রে বুঝি। সিয়ামের সাথে তোকে দেখলে ইচ্ছে করে তোকে মেরে দেই, না হলে সিয়ামকে মেরে দেই, কিন্তু ও তো আমার বন্ধু। আর তুই আমার কি সেটা নিজেও জানি না আমি, তাই মারতেও পারি না। জানিস, এই কদিনের দম বন্ধ হয়ে মারা যাচ্ছিলাম আমি। তুই আমার সাথে কথা বলিস না, সহ্য হতো না আমার। তুই বিশ্বাস কর, তোর কাছ থেকে দূরে সরে থাকার অনেক চেষ্টা করেছি আমি, কিন্তু পারছিলাম না। আর আজ যখন পার্কে তোদের দুজনকে দেখলাম, তখন কেউ যেন আমার হৃৎপিণ্ডে ক্রমাগত হাতুড়ি দিয়ে পেটাচ্ছিল। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল আমার। কেন যেন তোকে কারোর সাথে দেখলে আমার মাথায় রক্ত উঠে যায়। এ নিয়ে অনেক ভেবেছি আমি, কিন্তু কোনো উত্তর পাইনি। হ্যাঁ বুঝি, তুই বলতে পারিস কেন এমন হয়? আমার সাথে কথা বলতে না পেরে কই তোর তো কষ্ট হয় না? তাহলে আমার কেন কষ্ট হয়? বল না বুঝি, বল না প্লিজ। কথাগুলো বলার সময় অঝরে চোখ থেকে পানি পড়ছে ভাইয়ার। এর আগে কখনো ভাইয়াকে কাঁদতে দেখিনি আমি। খুব হাসি খুশি প্রাণবন্ত ছিল। খেলার ছলে অন্যকে কাঁদাতে ব্যস্ত থাকতে, কিন্তু আজ এতটা কাঁদছে। ভাইয়ের কান্না দেখে ভেতরে তোলপাড় শুরু হয়ে গেছে আমার। যতই অপমান করুক না কেন, একদিন ওকে নিজের থেকেও বেশি ভালোবেসেছিলাম আমি। পৃথিবীর সব কষ্ট সহ্য করতে পারি, কিন্তু ভালোবাসার মানুষের চোখের পানি সহ্য করতে পারছি না আমি। খুব ইচ্ছা করছে বলতে, চোখের পানি মুছে দিয়ে, ভাইয়ার কাঁদিস না, কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। কেন এত কাঁদছিস, কি হয়েছে? কিন্তু না, আমি তা কিছুতেই বলবো না। নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ভাইয়াকে সজোরে ধাক্কা দিলাম আমি। আচমকা ধাক্কার তাল সামলাতে না পেরে কিছুটা দূরে ছিটকে গেল ভাইয়া। নিজেকে দাঁড় করিয়ে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে।
কেন দম বন্ধ লাগবে? পূর্বের প্রতিটা অপমানের কথা মনে নেই আপনার? আমার মতো মেয়েকে কেউ ভালোবাসবে না, বিয়ে করবে না। সিয়ামই আমার জন্য ভালো ছেলে, ওর মতো ভালো ছেলে হয় না। তাহলে এখন কেন এসব বলছেন? সিয়ামকে আপনি আমার লাইফে এনে দিয়েছেন, তাহলে আজ কেন সিয়ামকে আমার পাশে সহ্য করতে পারেন না? কিসের জন্য বলুন? আমি তো নিজের কষ্টের কথা ভুলে গিয়ে আপনাকে খুশি করার জন্য। হ্যাঁ হ্যাঁ, সিয়ামকে ভালোবেসে নয়, আপনাকে খুশি করার জন্য লাইফ পার্টনার হিসেবে বেছে নিয়েছি আমি। না হলে একবার ভাবুন তো, যেই সিয়ামকে আমি দু চোখে সহ্য করতে পারতাম না, তাকেই কেন এখন সহ্য করছি আমি? একবারও ভাবেননি, তাই না? কিছুটা থেমে আবারও বলতে শুরু করলাম, আমি অতিরিক্ত কথা বলি বলে খুব খারাপ লাগতো আপনার, সেটা অনেকবার বলেছেন আমায়, কিন্তু তবুও আপনার থেকে নিজেকে আলাদা করতে পারিনি আমি। এত কিছুর পরেও মন খারাপ না করে ছুটে আপনার কাছে চলে যেতাম আমি। কিন্তু সেদিনের পর ডিসিশন নিয়ে নিয়েছি আমি। আপনি আমাকে চান না, সেই জন্য আমার সাথে এত খারাপ বিহেভ করেন। তাই আপনার খুশির জন্য, শান্তির জন্য বাসায় চুপচাপ থাকি আমি, কোনো কথা বলি না আপনার সাথে। এরপরেও কি বলবেন এসবের জন্য আমিই দেই? ভাইয়া, এবার আপনি ভালো থাকুন। অনেক জ্বালিয়েছি আপনাকে, না চাইতেও অনেক কষ্ট দিয়ে ফেলেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিয়ে ভালো থাকুন প্লিজ। হ্যাঁ বুঝি, সেদিন রাগের মাথায় কি না কি বলেছি, সেটা ধরে এখনো বসে আছিস তুই? তোর অতিরিক্ত কথা শুনলে, তোর সাথে ঝগড়া না করলে ঘুম আসে না আমার। তুই জানিস এই কয়দিনে একটা রাতও ভালো করে ঘুমাতে পারিনি আমি। শুধু তোর মুখটাই ভেসে উঠতো। তুই না জ্বালালে বিরক্ত লাগে আমার। তুই যে আমার অভ্যাস রে বুঝি, আর সেই অভ্যাসকে কিছুতেই ছাড়তে পারবো না আমি। হ্যাঁ বুঝি, প্লিজ তুই আগের মতো হয়ে যা না। আমাকে আপনি বলা বন্ধ কর। এই আপনি শব্দটা শুনলে মনে হয় আমি তোর কেউ নই, খুব দূরের কেউ। কাছের কেউ নন। একদিন আপনাকে আমার কাছের কেউ করতে চেয়েছিলাম, কিন্তু হননি আপনি। তাই দূরের লোককে দূরের করেই সম্বোধন করতে ভালোবাসি আমি। এখন আপনি আমার কাজিন আর কিছু না। আর আমাকে আর সিয়ামকে নিয়ে আর কখনো কথা বলবেন না আপনি। সিয়াম আমাকে ভালোবাসে, এটাই সব থেকে বড় সত্যি। চুপ কর বুঝি, আর সহ্য করতে পারছি না আমি। কিসের সত্যি? আমি মানি না তোর এই সত্যি। সিয়াম তোর কেউ হয় না, কেউ না। আর কখনো সিয়ামের সাথে মিশবি না, কথাও বলবি না, বুঝতে পেরেছিস? কেন বলবো না? 100 বার বলবো, 1000 বার বলবো। আমি সিয়ামের সাথে মিশবো না, কি করব সেটা আমি বুঝে নিব। এক মিনিট, আমি সিয়ামের সাথে যাই করি না কেন তাতে আপনার কি? কি আসে যায় আপনার? আমাকে আর সিয়ামকে নিয়ে আপনার এত প্রবলেম হওয়ার কথা নয়। আমার আসে যায়, বিকজ আই লাভ ইউ। হ্যাঁ, ভালোবাসি তোকে আমি। তোকে না দেখে থাকতে না পারার কষ্টের নাম যদি ভালোবাসা হয়, তাহলে আমি তোকে ভালোবাসি। প্রত্যেকটা মুহূর্তে তোকে মাথায় নিয়ে ঘোরার নাম যদি হয় ভালোবাসা, তাহলে ভালোবাসি। তোকে ছাড়া নিজেকে অসহায় লাগার নাম যদি ভালোবাসা হয়, তাহলে ভালোবাসি। সব কিছু থাকার পরও যদি প্রতিটা মুহূর্তে তোর শূন্যতা অনুভব করার নাম যদি ভালোবাসা হয়, তাহলে ভালোবাসি, খুব ভালোবাসি আমি। কথাগুলো বলার সময় চোখে টুপটাপ পানি ঝরছে ভাইয়ার চোখ থেকে। কিছুটা থেকে আমার দিকে এগিয়ে এলেন তিনি। আমার মুখ ওনার হাতের মধ্যে আবদ্ধ করে শান্ত কণ্ঠে বললেন, কখন থেকে ভালোবেসে ফেলেছি নিজেই বুঝতে পারিনি আমি। এই বুঝি, তুইও তো আমাকে ভালোবাসিস, তাহলে একবার বল না ভালোবাসি। আমি অবাক চোখে তাকিয়ে আছি ভাইয়ার দিকে। ভাইয়া আমাকে ভালোবাসে কথাটা শুনে পেছনের সব কথা ভুলে যেতে ইচ্ছে করছে আমার। সব কিছু ঠিকঠাক থাকলে খুশিতে যে কি করতাম জানা নেই আমার। আজ সেই সুযোগ, ইচ্ছার সময় কোনোটাই নেই। পেছনের সব অপমান ভুলে যাব না, তা এখন হবার নয়। ভাইয়ার কথায় অট্ট হাসিতে মেতে উঠলাম আমি। আমাকে ভালোবাসেন আপনি? সিরিয়াসলি? জানেন, আমার না খুব হাসি পাচ্ছে। কথাটাকে জাস্ট একটা জোকস মনে হচ্ছে বলে আবারও হাসতে লাগলাম আমি। আমাকে ছেড়ে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে। এই বুঝি, এভাবে হাসছিস কেন? তুই কি পাগল হয়ে গেলি নাকি? আমি সত্যি বলছি রে বুঝি, ভালোবাসি তোকে। গ্রামে এক নতুন রোজকে আবিষ্কার করেছিলাম আমি, যে আমার মন কেড়েছিল, কিন্তু তখন বুঝতে পারিনি এটা ভালোবাসা।
ভেবেছিলাম তখন এমনি এমনি দেখতাম তোকে, সব মেয়েদের ভিড়ে আমার চোখ শুধু তোকেই খুঁজে বেড়াতো। কিন্তু এখন বুঝতে পারছি এটা এমনি এমনি ছিল না। তোকে ভালোবাসি, তাই মনের টানে তোকে দেখতে চাইতাম আমি। ভাইয়ার কথার মাঝে আবারও হেসে উঠলাম আমি। সরি, নিজেকে সামলে তো মিস্টার রোদ, শেষ পর্যন্ত একটা বুচি পেচি তার ছেঁড়া পাগল উন্মাদ মেয়েকে ভালোবাসলেন আপনি? আমার না বিশ্বাসই হচ্ছে না। এটা নিশ্চয়ই সিয়ামের প্রতি জেলাস হয়ে বলছেন, না হলে তো আপনি এমন বলার কথা না। হ্যাঁ রে বুঝি, আমি তোকেই ভালোবাসি। সেদিন রাগের মাথায় যা যা বলেছি তার জন্য সরি, আমি বুঝতে পারিনি রে। এবার আমাকে ভালোবেসে কাছে টেনে নিয়ে প্লিজ। সরি মিস্টার রোদ, ভালোবাসা বাজারে বিক্রি করা পণ্য নয় যে আপনি যখন চাইবেন তখন পাবেন, আবার প্রয়োজন ফুরিয়ে গেলে ডাস্টবিনে ফেলে দিবেন। ভালোবাসা মনের ব্যাপার, সুপ্ত অনুভূতি যা একসময় আপনার প্রতি ছিল আমার, কিন্তু এখন আমি আপনাকে ভালোবাসি না, আমি সিয়ামকে ভালোবাসি। তখন আপনাকে ভালোবাসতাম, আমি পাগলের মতো ভালোবাসতাম, সারা জীবনের মতো পাশে চাইতাম, কিন্তু আপনাকে ভালোবেসে বিনিময়ে কি পেয়েছি আমি? চর থাপ্পড় অবহেলা অপমান ছাড়া কিছুই পাইনি আমি। আপনার অবহেলা সহ্য করতে পারছিলাম না আমি, তাই নির্লজ্জ বেহায়া হয়েও সেদিন শেষবারের মতো ভালোবাসার দাবি নিয়ে আপনার সামনে দাঁড়িয়েছিলাম। ভেবেছিলাম আমাকে আপন করে কাছে টেনে নেবেন, কিন্তু আপনি সেদিন আমাকে হতাশ করে একটা থাপ্পড় দিয়ে কতগুলো কথা বলেছিলেন আমায়, মনে আছে আপনার? ভুলিনি, আমি কিচ্ছু ভুলিনি। কখনো আপনার কোনো দিন কথা গায়ে মাখিনি আমি, কিন্তু সেদিন সহ্য করতে পারিনি। কষ্টগুলো ঘুরে ঘুরে খাচ্ছিল আমায়, আমাকে নিয়ে আপনার চিন্তা অন্তত ছিল না, তাই বুকে পাথর বেঁধে সিয়ামের প্রপোজাল অ্যাকসেপ্ট করেছিলাম আমি, যাতে আপনি এতটুকু নিশ্চিন্ত হতে পারেন। তাহলে এখন আর চিন্তা কিসের? আপনার কৃপায় আমার মতো মেয়ে কপাল করে এত ভালো একটা ছেলে পেয়েছে, তাকে নিয়েই বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। না না, এটা হতে পারে না। তুই শুধু আমাকেই ভালোবাসিস আর কাউকে নয়। তুই আমার উপর রেখে আছিস তো? ঠিক আছে, আমাকে মার, বকাবকি কর, ঝগড়া কর, কিন্তু ভালোবাসিস না বলিস না, এটা মানতে পারবো না আমি। আপনার মানা না মানায় কিছু যায় আসে না আমার। এতদিন আপনার কথা অনেক ভেবেছি, এবার থেকে নিজের কথা ভাববো আমি। সিয়াম আমাকে ভালোবাসে, ওকে এভাবে মাঝপথে কষ্ট দিতে পারি না আমি। তুই সিয়ামের জন্য আমার জীবনটা এভাবে নষ্ট করে দিবি? এই বুঝি, তোকে ছাড়া শূন্য আমি। তুই দেখতে পাস না তোর সাথে কথা বলি না বলে বাসায় ফিরি না আমি, কারণ তোর সাথে কথা বলতে না পারলে বুকের মধ্যে চিনচিন ব্যথা করে। আমাকে এইভাবে তিলে তিলে মেরে ফেলিস না প্লিজ। আমিও নিরুপায়, আজ কিছুই করার নেই আমার। আমি এত স্বার্থপর হতে পারবো না। সিয়ামকে কষ্টের সাগরে ভাসিয়ে আপনাকে নিয়ে সুখের সাম্রাজ্য সাজাতে পারবো না আমি। তাছাড়া আগে যেমন পাগলের মতো আপনাকে চাইতাম, এখন চাই না আমি। এখন আপনাকে কিন্তু আমি চাই। আমার প্রতিটা নিঃশ্বাসে প্রশ্বাসে মিশে আছিস তুই। তোকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারবো না আমি। ইয়ামকে নিয়ে প্রবলেম তো? চিন্তা করিস না, আমি ওকে বুঝিয়ে বলবো, ও বুঝবে, জানি আমি। আশ্চর্য, বললাম তো আপনাকে চাই না আমার। আপনার চাওয়া না চাওয়ায় কিছু যায় আসে না আমার। আমি এখন আপনাকে ভালোবাসি না, ঘৃণা করি। আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ এ লট। আমিও দেখবো তুই কতদিন আমাকে এভাবে ঘৃণা করে থাকতে পারিস। তোর মন থেকে সিয়ামকে সরিয়ে আবারও নিজের জায়গা করে নেব আমি। শুধু সময়ের অপেক্ষা, দেখে নিস তুই। আমি নিজের মনের কথা বুঝতে কিছুটা দেরি করে ফেলেছি বলে এতটা কষ্ট দিবি আমায়, এত বড় শাস্তি দিবি? কেন আগে বুঝলাম না তোকে ভালোবাসি আমি? বলেই জানালার গ্লাসে ঘুষি মারলাম আমি। মুহূর্তেই রক্তাক্ত হয়ে গেল আমার হাত। কাঁচ ভাঙার শব্দে ফিরে তাকালাম আমি। ভাইয়ার পুরো হাতে রক্তের ছড়াছড়ি। হাতের এমন ভয়াবহ অবস্থা দেখে আঁকতে উঠলাম আমি। কাঁপা কাঁপা গলায় বললাম, রক্ত? হুম, রক্ত? এত ভয় পাচ্ছিস কেন? এইটুকু হাত কাটায় মরবো না আমি? আর মরে গেলেও তোর কি? তোর তো কিছু না। ভাইয়া চুপ করুন, দেখি হাতটা ব্যান্ডেজ করতে হবে, না হলে রক্ত পড়া বন্ধ হবে না। কতখানি কেটে গেছে?
নো বুঝি, ঝরতে দে। এই রক্তের কোনো প্রয়োজন নেই, তাই ঝরে যাওয়াই ভালো। এমন কষ্ট পেয়ে তিলে তিলে মরার চেয়ে একেবারে মরাই ভালো। প্লিজ ভাইয়া। হাত কেটেছে আমার, আর কষ্ট পাচ্ছিস তুই কেন রে? তুই তো আমাকে ভালোবাসিস না, তাহলে আমার কষ্টে তোর কষ্ট কেন হচ্ছে? উত্তর দে। আপনি আমার কাজিন হন, তাছাড়া এভাবে সামনে আপনি কেন? যে কেউ থাকলেও আমি এমনিই বলতাম। মানুষ হিসেবে অন্যজনের কষ্টে খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। আমার কথা শুনে আরও রেগে গেলেন উনি, দাঁত কিরমির করে বললেন, তাহলে যেদিন কাজিন থেকে ভালোবাসার মানুষে রূপান্তরিত হতে পারবো সেদিন মায়া দেখাতে আসিস, তার আগে নয়। কাজিন হিসেবে আমার জন্য এত ভাবতে হবে না তোর। যদি ভালোবাসার মানুষ হিসেবে ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারিস তাহলেই বলিস। বলেই হন হন করে বেরিয়ে গেলেন উনি। আমি হাঁটু ভাঁজ করে মাথা নিচু করে বসে আছি। মেঝেতে অসংখ্য কাচের টুকরো পড়ে আছে, রক্তে লাল হয়ে আছে অনেকটা জায়গা। তা দেখে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, ভেতর থেকে চাপা কান্না বেরিয়ে আসতে চাইছে। সেদিন যদি আমায় অপমান না করে ভালোবাসা দিয়ে আমায় কাছে টেনে নিতিস, তাহলে আমাদের গল্প এমন কঠিন রূপ ধারণ করতো না। অপমান করে যখন তাড়িয়ে দিয়েছিস, তাহলে এর দামও তো তোকে দিতেই হবে। কিন্তু ভালোবাসি না ঠিক আছে, তাই বলে এভাবে অমানুষের মতো কাজ করতে পারি না। চট করে উঠে দাঁড়ালাম আমি। ফ্রেশ হয়ে ভাইয়ার রুমের দিকে গেলাম। আজ অনেক দিন পর ভাইয়ার রুমে পা রাখলাম আমি। বিছানায় পা দুলিয়ে মাথা নিচু করে বসে আছে ভাইয়া। কোনো কিছু নিয়ে খুব চিন্তিত দেখাচ্ছে ওকে। পা টিপে টিপে ওনার সামনে দাঁড়ালাম আমি। চোখ তুলে একবার আমার দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিলেন উনি। নিচের দিকে তাকিয়ে বললেন, এখানে কি চাই? কেন এসেছিস? সেটা আপনাকে বলবো না আমি, দেখতেই পাবেন আপনি। বলেই ভাইয়ার পাশে বসে পড়লাম আমি। হাত ধরতেই আমার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলেন উনি। ওনাকে কিছু বলতে না দিয়ে বলতে লাগলাম আমি, দেখুন এভাবে ভূতের মতো চোখ মুখ করে ভয় দেখাবেন না আমায়, আর বাধাও দিতে পারবেন না আপনি, কারণ আমি আমার রোদ ভাইয়ার হাতে মেডিসিন দিচ্ছি, আপনার হাতে নয়। সো কথা কম বলবেন, ঠিক আছে? আমার কথার উপরে আর কিছু বললেন না উনি। আমি হাতে মেডিসিন দিয়ে ব্যান্ডেজ করে দিলাম। উনি এক দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে। এতে কিছুটা অস্বস্তি হচ্ছে আমার। ব্যান্ডেজ হাতে শেষ হতেই উঠে দাঁড়ালাম আমি। ওনার অবস্থা অপরিবর্তিত রেখে বললেন, ভালোবাসিস না আমাকে, ঘৃণা করিস, তাহলে এত যত্ন করে ভালোবাসা আমি সেই ব্যান্ডেজ বাঁধলি কেন? ওনার এই প্রশ্নের উত্তরে কি বলবো আমি? সত্যি তো ভালোবাসি না, তাহলে এখানে কেন এসেছি আমি? কি হলো বুঝি, উত্তর দিচ্ছিস না কেন? শুধু ভালোবাসলেই আপনার ঘরে আসা যায়, আর নইলে আসা যাবে না, এই নিয়মটা তো আগে ছিল না। কই, আমাকে তো আপনি ভালোবাসতেন না, অথচ আমার রুমে যেতেন, আমার বিছানায় ঘুমিয়েও থাকতেন। তখন তো এসব নিয়ম দেখিনি। আমি এসবের কথা বলছি না। ভালো যদি নাই বাসিস, তাহলে আমার হাত থেকে রক্ত ঝরছে দেখে কেন ঘরে বসে থাকতে পারলি না? ছুটে আসতে হলো আমার কাছে কিসের টানে? মনুষ্যত্বের টানে, এছাড়া আর কোনো কারণ নেই। একজন মানুষ হিসেবে আমি আমার কর্তব্য করেছি শুধু। কর্তব্য মাই ফুট। ভালোবাসতে যদি না পারিস তাহলে আমার প্রতি কোনো মায়া দেখাতে আসবি না, বুঝেছিস? রাগে চুলে টানছে ভাইয়া। ধুর, থাক তুই তোর কর্তব্য নিয়ে, আমি চলে যাচ্ছি। ভাইয়া, শয়তান পেতনির জামাই কুমির ছাড়া চলে গেল। কত তোর রাগের ধার ধারি আমি। বাসার সামনে দক্ষিণের পুকুরের পাশে বসে আছে রোদ। আজকে মনটা ভীষণ খারাপ তার। এতদিন ধরে রোজের ইমোশন, ভালোবাসা কিছুই বুঝেনি সে। আর এখন যখন বুঝলো, তখন রোজই তার কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছে। অবশ্য এতে রোজেরও দোষ দেখছে না। রোদের কারণেই রোজ এটা ডিজার্ভ করে। সে না বুঝে অনেক কষ্ট দিয়েছে ওকে, আর কেন কষ্ট দেবে না? এবার রোজের মনে আবারও ওর জায়গা করে নেবে, আর কোনো কষ্ট দেবে না। এবার রোজের মনে আবারও ওর জায়গা করে নেবে, কিছুতেই দূরে যেতে দেবে না ওকে। রোজকে নিয়ে কি করে নিজের কাছে ফেরাবে সেই ভাবনায় বিভোর রোদ। তখনই পাশে এসে বসলো নাহিদ।
কিন্তু রোদের সেদিকে কোনো খেয়াল নেই। সে এক ধ্যানে রোজের কথা ভাবছে ব্যস্ত। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে ফিরে তাকালো রোদ। নাহিদকে দেখে কিছুটা অবাক হলো সে। এই রাতের বেলা নাহিদ এখানে কি করে? কিভাবে জানলো আমি এখানে? নাহিদ, তুই? আমি। এত রাতে এখানে কি করছিস? বাড়ি যাচ্ছিস না কেন? তুই জানলি কি করে আমি বাড়ি যাইনি? মম বলেছে? হুম, আন্টি বলেনি, যে বলার সে বলেছে। মম বলেনি, তাহলে কি? বুঝি? তোর বুঝছি। ওর সাথে রাগ করে নাকি বাসা থেকে বেরিয়ে এসেছিস, তাই খুব চিন্তায় আছে। তাড়াতাড়ি বাসায় যা, মেয়েটার চিন্তা অস্থির হয়ে যাচ্ছে। তুই যতটা বলছিস ততটা চিন্তায় নেই রোজ। এখন আমাকে ভালোবাসে না, সে আমাকে ভালোবাসে। রোজকে খুব ভালোবেসে ফেলেছিস, তাই না? এমন প্রশ্নে নিজেকে আর সামলাতে পারল না রোদ। নাহিদকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, নিজেকে কিছুটা সামলে। খুব ভালোবাসি রোজকে, নিজের থেকেও বেশি। কিন্তু এতদিন এত কাছে ছিল তবুও বুঝতে পারিনি। আর আজ যখন আমি বুঝতে পারছি তখনও আমার থেকে নিজেই দূরে সরে যাচ্ছে। এখন আমাকে নয়, সে আমাকে চায়ও। ভুল জানিস তুই। তোর রোজ তোর আছে, ছিল আর থাকবেও। যতদূর রোজকে চিনেছি আমি, কখনো তোকে ভুলে অন্য কাউকে ভালোবাসার মতো মেয়ে রোজ নয়। আমিও সেটাই ভাবছিলাম, কিন্তু আজকে রোজ স্পষ্ট জানিয়ে দিয়েছে ও আমাকে ভালোবাসে না। ও সিয়ামকে ভালোবাসে, আমাকে নয়, সিয়ামকে চায়। ভুল বলছে। তোর প্রতি রাগ আর অভিমান থেকে এই কথা বলেছে রোজ। তুই যে রোজকে ভালোবাসিস এটা বুঝতে পেরেছিস। কথাটা শুনে খুব খুশি আমি। পেছন থেকে সিয়াম বলে উঠল। ইয়েস ইয়েস, আমরা আমাদের প্ল্যানের সাকসেস, ইয়াহু। চোখের পানি মুছে বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে আছে রোদ। কি বলছিস তোরা? প্ল্যান? কিসের প্ল্যান? দাঁড়া বলছি। আসলে তুই রোজকে ভালোবাসিস নাকি এমনই রোজের সাথে ঝগড়া করিস, কেয়ার করিস, সেটা বোঝার জন্য আমরা সবাই মিলে একটা প্ল্যান বানাই। অবশ্য ওই প্ল্যানের মাস্টারমাইন্ড হলেন লাবিব ভাইয়া। ওনার বুদ্ধিতেই আমরা সবটা সেট করে ফেলি। গ্রামে পৌঁছানোর আগে একদিন রাস্তায় লাবিব ভাইয়ের সাথে দেখা হয় আমার। তখনই তোদের কথা জিজ্ঞেস করেন উনি। আর সেদিন মনে আছে তোরা দুজন রাস্তায় মারামারি করেছিলিস? সেই সবটা খুলে বলে ওনাকে। কথাটা শুনে হাসতে হাসতে বেহুশ উনি। তারপর ওনার পিচ্চির কষ্টের কথা বলতে শুরু করেন উনি। তখনই আমাকে বলেন ওনাকে যেন একটু হেল্প করি আমি। উনি এটাই বোঝাতে চান তুই সত্যি রোজকে ভালোবাসিস কি না। আর যদি সত্যি ভালো না বাসিস তাহলে রোজকে বুঝিয়ে যে হয়ে হোক তোর জীবন থেকে দূরে সরিয়ে নেবেন উনি। কারণ ভালোবাসার মানুষের অবহেলা সহ্য করার চেয়ে দূরে চলে যাওয়া বলেই বেটার মনে করেন উনি। আমাদের প্ল্যানে তোকে জেলাস ফিল করানোর জন্য একটা ছেলে খুব দরকার ছিল। তখনই সিএমের কথা মাথায় আসে আমার। এ নিয়ে সিএমের সাথে কথা বলি আমি। সবটা শুনে সিএমও রাজি হয়ে যায়। ব্যাস, আমাদের প্ল্যান রেডি। এরপর হিরো হিরোইন ভিলেন সবাইকে নিয়ে পাড়ি দিলাম গ্রামের বাড়িতে। আর সেখানে ঘটলো আরেক বিপত্তি। তোরা সেখানেও দুজনে ঝগড়াঝাটি, মারামারি। উফ বাবা। 1 মিনিট, তাহলে কি রোজ সবটা জানতো? না, এসবের কিছু রোজ জানতো না। ফার্স্ট প্ল্যান ছিল রোজের সাথে আমি কিছুটা টাইম স্পেন্ড করব, যা দেখে জেলাস হবি তুই। কিন্তু এই ঘাটতারা মেয়ে তো রোজ ছাড়া কারোর সাথে কথাই বলতে ইচ্ছুক নয়। আমাকে সহ্য করতে পারতো না। আর আমি রোজের সাথে কথা বলারও তেমন কোনো স্কোপ পেতাম না। যখনই কথা বলতে যেতাম কোথা থেকে যেন তুই উড়ে চলে আসতি আমাদের মাঝে। আর তোর আর রোজের মন আচরণে ফার্স্ট প্ল্যান ফ্লপ করে আমাদের। এরপর লাবিব ভাই অনেক ভেবে সেকেন্ড প্ল্যান মোতাবেক হাঁটতে বলেন। তখনই আসে চিরকুটের বিষয়টা। যদি প্রথমবারই তোর ভালোবাসাটা বুঝে যেতিস তাহলে এতগুলো শব্দ খরচ করে ওই চিরকুটটা লিখতে হতো না আমার। লাবিব ভাইয়ের কথাতেই ওই দিন তোর হাত দিয়ে রোজকে চিরকুটটা দিই আমি। আমাদের ধারণা ছিল চিরকুটটা দেখে রেগে যাবি তুই। চিরকুটটা দেওয়ার অপরাধে ইচ্ছে মতো আমাকে বেধারাম পিটাবি, রোজকেও বকবি। তবে সেটা হার্ডলি নয়, ভালোবাসা দিয়ে মনের কথা বলবি। নইলে একবার ভাব, আমি যদি রোজকে ভালোবাসতাম তাহলে ওকে চিঠিটা তোকে দিয়ে পাঠাতাম কেন? এই কাজটা করার জন্য তো আরও অনেকেই ছিল। ভেবেছিলাম জেলাস হয়ে আমাকে মারধর করেও নিজের মনের কথা বুঝবি, কিন্তু আবারও সেই প্ল্যানের জল ঢেলে দিলি তুই। চিরকুটটা নিয়ে কি তামাশাটাই না করলি? আমরা কোথায় তোদের এক করতে চেয়েছিলাম, সেখানে তুই তোর ভালোবাসা ভুলে আমাকে হেল্প করতে লিখে গেলি। তাই লাবিব ভাইয়া রুজের সাথে কথা বললো আমাকে নিয়ে, আর ওই রুদ পাগল মেয়ে আমাকে রিজেক্ট করে দিল। ব্যাস, দ্বিতীয় প্ল্যানেও আনসাকসেসফুল আমরা। আচ্ছা, যদি রোজ তোকে একসেপ্ট করে নিত তখন তোরা কি করতিস? ওর মন পাল্টাতেই পারে। আমার জায়গায় তোকে পেয়ে যদি মেনে নিত? এই ব্যাপারে আমি আর লাবিব ভাইয়া 100% শিওর ছিলাম। আমাদের হিরো সিয়াম হিরোইনের কাছে রিজেক্ট হচ্ছে, কারণ রোজ যতই ছেলে মানুষ হোক না কেন রোদ ছাড়া কাউকে ভালোবাসতে পারবে না। রোদ আর রোজ এক আত্মা। রোদ পাগলি এত কষ্ট অবহেলা সহ্য করে যখন তোর পাশে আসে তখন কোনো কিছুর বিনিময়ে তোকে ছাড়ছে না।
দ্বিতীয়বার আনসাকসেসফুল হওয়ার পর সব আশা ছেড়ে দিয়েছিলাম আমরা, কিন্তু লাবিব ভাইয়া নাচুর বান্দা, তিনি হাঁটতে রাজি নন। তার পিচ্ছি একতরফা ভালোবেসে কষ্টই পেয়ে যাবে এটা মানতে নারাজ উনি, তাই একটা শেষ চেষ্টা করেন, আর এবারে আমরা সফল। রোদ মনোযোগ সহকারে কথাগুলো শুনছে ওদের। আজ ওদের জন্য নিজের ভালোবাসা উপলব্ধি করতে পেরেছে, নইলে হয়তো রোজকে হারিয়ে ফেলতো সারা জীবনের জন্য। পরপর দুটো প্ল্যানে ব্যর্থ হওয়ার পর তোকে খুন করতে ইচ্ছে করছিল, আমার মনোবলও ভেঙে গেছিলো, আর এ নিয়ে এগোতে চাইছিলাম না, কিন্তু তবুও আশ্বাস ছাড়তেও পারছিলাম না। তো অনেক খেটে খুঁটে থার্ড অ্যান্ড লাস্ট প্ল্যান সুন্দর করে সাজানো নি, কিন্তু থার্ড প্ল্যানে একটা সমস্যায় পড়ছিলাম আমরা, সেটা হলো রোজ। রোজ? কেন? ও কি করেছিল? আমাকে রিজেক্ট করার পর লাবিব ভাইয়া তোকে নিয়ে ওর সাথে কথা বলেন। তখন রোজ বলেছিল, আমি কালকে রোদ ভাইয়াকে আমার মনের কথা খুলে বলবো। আগেও অনেকবার বলেছি, কিন্তু ওই কুমির ছানা মজা ভেবেছে, আর নয়তো আমি বাচ্চাদের মতো কথা বলছি বলে হেসে উড়িয়ে দিয়েছে। এবার সত্যি সত্যি ওকে বলবো, যদি ওর উত্তর হ্যাঁ হয়। যদি না হয় তাহলে কি করবে? তাহলে তো ঠিক আছে, আর যদি না হয় আমাকে প্রত্যাখ্যান করে, তাহলে সারা জীবনের মতো লাইফ থেকে অনেক দূরে চলে যাব আমি, আর কোনোদিন ভালোবাসার দাবি নিয়ে দাঁড়াবো না ওর সামনে, দূরে সরে যাব, নিজেকে সান্ত্বনা দেবো এই বলে। আমার কপালে রোদ ভাইয়া নেই, এখন বাড়ি যেতে পারবো না, কারণ কিছুদিনের মধ্যেই আমার ফাইনাল এক্সামের পর বাড়ি ফিরে আর ওই বাড়িতে ফিরবো না আমি। তখনই লাবিব ভাইয়া ওকে আমার সাথে ভালোবাসার অভিনয় করার কথা বলেন, কিন্তু কিছুতেই রাজি হচ্ছিল না রোজ। এ নিয়ে আমিও রোজকে অনেকবার বলছি, কিন্তু কিছুতেই রাজি করতে পারছিলাম না। অতঃপর লাবিব ভাই ইমোশনালি ব্ল্যাকমেল করলেন ওকে, প্ল্যান করে ওকে বললেন, পিচি তুমি কি জানো আম্মুর পরে আমি কাদেরকে সব থেকে বেশি ভালোবাসি? রোজ মাথা নাড়িয়ে না বলল। বোকামে, তোমাকে আর মামুনিকে। মামুনি আমার কাছে মায়ের থেকে কম নন, একদম মায়েরই প্রতিচ্ছবি দেখতে পাই ওনার মাঝে। জানো তো আমার কোনো ভাই বোন নেই, একটা বোনের অভাব ছিল আমার, কিন্তু তোমাকে দেখে আমার সে অভাবটাও পূরণ হয়ে গেছে, কারণ তোমাকে আমি আমার বোন মনে করি। এটা কি বিশ্বাস করো পিচি? আমাকে কি সত্যি ভাইয়া মনে করো, নাকি শুধু মুখেই লাবিব ভাইয়া ডাকো? না ভাইয়া, কি বলছেন এসব? কখনো নিজের ভাইয়ের থেকে কম আপন ভাবিনি আপনাকে। মনে প্রাণে বিশ্বাস করি আপনি আমার আরেকটা ভাই। শুনো, ভালো লাগলো। জানো তো পরশু চলে যাব আমি, তাই ভাই হিসাবে আমি চাই যাওয়ার আগে তুমি আমায় একটা গিফট দাও, প্লিজ, না করো না। কি গিফট ভাইয়া? আর আমি তো রোজগার করি না, তাহলে আপনাকে গিফট দেব কি করে? নিজের টাকায় গিফট দেওয়ার সাধ্য যে আমার নেই। আছে আমার, যা চাই তা দিতে পারবে তুমি, শুধু বলো দিবে কিনা। আচ্ছা দিব, এবার বলুন কি চান আপনি? আমি চাই রোদকে দেখি সিয়ামের সাথে তুমি ভালোবাসা নাটক করো, ওকে ইগনোর করো, যাতে বুঝতে পারে তুমি ওর সরি কি ভাইয়া, হও। এটা আমি করতে পারবো না। আপনি অন্য কিছু বলুন, আমি দিব, কিন্তু এটা কিছুতেই পারবো না। তাহলে ঠিক আছে, লাগবে না আমার। আর যদি আমার নিজের বোন হতো তাহলে এভাবে না করতে পারতে না, যতই খারাপ লাগুন কেন, ভাইয়ের খুশির জন্য সব করতে পারতে কিন্তু। আচ্ছা বাদ দাও, আসছি আমি। দাঁড়ান ভাইয়া, যতই কষ্ট হোক আপনাকে খুশি করার জন্য এটা করব আমি, কিন্তু একটা শর্ত আছে, যদি সেটা মানেন তবেই। কি শর্ত? আমরা যে কোনো শর্তেই রাজি। শর্ত? কি সেই শর্ত? শর্তটা হলো এই যে, যদি তুই ওকে ফিরিয়ে দিস তাহলে ও তোর থেকে দূরে চলে যাবে, আর কখনো তোকে ভালোবাসবে না। যদি তুই ওকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠিস তবুও না। আর এর জন্য আমরা কেউ যেন ওকে কোনো রিকোয়েস্ট না করি, আমরা ওই বোকার মতো রাজি হয়ে যাই। কারণ আমরা ভেবেছিলাম সেদিন আর যাই করিস না কেন রোজকে রিজেক্ট করবি না তুই, কিন্তু আমরা যখন যা ভাবি সবসময় তার উল্টোটাই ঘটাস তুই। এবারও তাই হলো, তুই রোজকে ফিরে দিলি, তাও আবার এমনি ফিরে দিলে ঠিক ছিল, কিন্তু থাপ্পড় দিয়ে এতগুলো কথা শুনিয়ে দিয়েছিলি ওকে, যা হজম করতে পারিনি রোজ। ওই দিন খুব কেঁদেছিল, কিন্তু কাউকে বুঝতে দেয়নি মেয়েটা। তুই যখন রোদকে থাপ্পড় দিয়েছিলিস তখন তোদের থেকে কিছুটা দূরে আমি আর সিয়াম দাঁড়িয়েছিলাম, তখনই তোদের কথাগুলো কানে আসে আমাদের। তারপর রোদ যখন রুম থেকে বেরিয়ে সিয়ামকে অ্যাকসেপ্ট করলো, বিশ্বাস কর খুব অবাক হয়েছিলাম আমি। এরপর এ নিয়ে আমাদের সাথে কথা বলে ও, জানিস কথা বলার সময় বারবার কথা আটকে যাচ্ছিল ওর গলায়, কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল হয়ে গিয়েছিল। সব ঠিক থাকতো যদি ওই দিন এত অপমান না করতি, তাহলে হয়তো তোকে ক্ষমা করে দিত, কিন্তু তোর বলা প্রত্যেকটা কথায় অনেক বেশি কষ্ট পেয়েছিল রোজ, তাই তোর উপর খুব রেগে গিয়েছিল। যেদের বসে না চাইতো
তোকে দেখিয়ে সিয়ামের সাথে কথা বলতো, ঘুরতো ফিরতো, আর তা দেখে সহ্য করতে পারলি না তুই। তুই রোজকে ভালোবাসবি, এটা ওর প্রতিজ্ঞা হয়ে দাঁড়িয়েছিল। চেয়েছিল তোর মতো স্মার্ট হ্যান্ডসাম ছেলে রোজের মতো বুচি পেচি তার ছেলে মেয়ের প্রেমে পড়ুক। অ্যান্ড ফাইনালি রোজ সাকসেস। রোদ লাভস রোজ। কথাগুলো শুনে চোখ থেকে পানি ঝরছে রোদের। কত কষ্ট দিয়েছি আমার বুঝিকে। এমনিতে পিচ্ছি হলেও আমার দেয়া কষ্টগুলোকে বুকে নিয়ে বেঁচে আছে। আসলে কখনো ওকে নিয়ে কিছু ভাবিনি আমি। আমার লাইফে ওর প্রয়োজনীয়তা কি সেটা উপলব্ধি করতে পারিনি আমি। তখন বলেছিল একদিন ঠিকই বুঝবো বুঝি আমার কি, কিন্তু সেদিন ও ফিরবে না আমার কাছে। এই নাহিদ, বুঝি কখনো আমাকে মেনে নেবে? বল না তুই। তোকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই রোদ। আজ তোদের সম্পর্ক যে জায়গায় দাঁড়িয়েছে তার জন্য একমাত্র তুই দায়ী, আর কেউ নয়। আমরা সবাই তোকে অনেক বুঝিয়েছি, কিন্তু তুই বুঝিসনি। লাবিব ভাইয়া যাওয়ার দিনও তোকে অনেক কথা বলে গেছেন, কিন্তু তুই সেদিনও বুঝিসনি। এবার রোজকে তোর কাছে ফিরিয়ে আনার দায়িত্ব একমাত্র তোর, আমাদের কিছুই করার নেই। তার মানে সেদিন লাবিব ভাইয়া এতগুলো কথা আমায় এমনি এমনি বলেনি। ওই দিন রাতে কি ঘটতে পারে সেটার ইঙ্গিত দিয়েছিল, আর বারবার বলছিল রোজকে যেন কোনো কষ্ট না দেই। আমিও কথা দিয়েছিলাম, কিন্তু সেই কথা রাখতে পারিনি আমি। আমি রোজকে কষ্ট দিয়ে তিলে তিলে মেরে ফেলছি, কিন্তু আর না, এতটুকু কষ্ট পেতে দেব না ওকে। ওর ভালোবাসা পাওয়ার জন্য ওর থেকে পাওয়া সব কষ্ট অপমান সহ্য করে ওর মন জিতে নেব আমি। তাই যেন হয় রোদ, আমরাও সেটাই চাই, দুজন দুজনের সাথে ভালো থাকো। সিয়ামের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছি আমি। ওর চোখে মুখে কষ্টের চিহ্ন। আচ্ছা, সিয়াম কি আমার বুঝিকে ভালোবাসে? সিয়াম, তুই কি সত্যি রোজকে ভালোবাসিস না? সবটাই নাটক? রোদের কথা ওর দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে সিয়াম বলল, রুদ আর রুজের গল্পের একটা ক্যারেক্টারের নাম হলো সিয়াম, যে রুদ আর রুজকে এক করার জন্য রুজের সাথে ভালোবাসার অভিনয় করেছে। গল্পের ভিলেন হিসাবে সেখানে স্থান পেলেও হিরো হিসাবে তার জায়গা নাই। এই গল্পের ভিলেনের পার্ট করেও অনেক হ্যাপি আমি। কারণ কি জানিস? কারণ একটা অপ্রকাশিত ভালোবাসার দুজন মানুষকে এক করতে পেরেছি আমরা। আজ এতদিনের কষ্টের সফল আমরা। যদিও এখন রুজ তার উপর রেগে আছে, তবুও আমার বিশ্বাস তোরা একদিন এক হবি হবি। ভাই এসব কথা বাদ দে, আবারও তুই আর রোজ এক হয়ে আগের মতো ঝগড়া মারামারিতে মেতে ওঠ, এটাই আমরা চাই। আচ্ছা, রাত অনেক হয়েছে, এবার বাসায় যা। মেয়েটা হয়তো না খেয়ে তোর চিন্তায় বসে আছে। আবারও রোজের মন জয় করে ওর মনে ঘৃণার আবরণ ছড়িয়ে আবারও ভালোবাসার বীজ বপন করব আমি। আচ্ছা নাহিদ, এতদিন তো আমার বন্ধু হয়েও রোজকে অনেক হেল্প করলি। তোর এবার ওকে ফিরে পাওয়ার জন্য আমায় একটু হেল্প কর। সে করতে পারে, তবে আড়াল থেকে। তোর জন্য আমার কাছে একটা প্ল্যান আছে, আমি 100% শিওর এতে কাজ হবে। থ্যাঙ্কস দোস্ত, এত সুন্দর একটা বুদ্ধি দেওয়ার জন্য। জানি তোদের কাছে আমার ঋণের শেষ নেই। তোদের সবার প্রচেষ্টায় আমার লাইফে রোজের ভ্যালু কি বুঝতে পেরেছি আমি। তোদের এই উপকারের জন্য তোদের কাছে চিরঋণী হয়ে থাকবো আমি। শালা, এত ফর্মালিটি করতে হবে না আমাদের সাথে, এটা আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। এবার আমরা শুধু এটাই চাই, তোরা দুজন দুজনকে বুঝ, ভালো থাক। এখন সেটাই হবে। কাল থেকে রোজকে পাওয়ার জন্য শুরু হবে রোদের নতুন জীবন। বন্ধুদের বিদায় জানিয়ে হ্যাপি মুডে বাসায় ফিরল রোদ। এসে মায়ের কাছে হাজারটা বকা শুনতে হয়েছে তাকে, কিন্তু তাতেও একটুও খারাপ লাগেনি তার। শুধু দাঁত বের করে হেসেই চলেছে। ব্যাপারটায় বেশ অবাক হলো তার মা। কিরে, তোর কি হয়েছে? আজ একটু বেশি খুশি মনে হচ্ছে। হুম আজকে আমি অনেক খুশি মম। মনে হচ্ছে বুকের ওপর থেকে ভারী কোনো পাথর সরে গেছে। আচ্ছা মম, বুঝি কোথায় ঘুমিয়ে পড়েছে নাকি? মেয়েটার মনটা ভালো না, কোনো কিছু নিয়ে খুব চিন্তায় আছে। আজ না খেয়ে ঘুমিয়ে পড়েছে, তুই খেয়ে নে। ও না মম, আমিও খাবো না, খিদে নেই। রুমের দিকে যাচ্ছি আমি, পেছনে মায়ের ডাক শুনে দাঁড়িয়ে পড়লাম আমি। রোদ, মম। তোরা রোজের মধ্যে কি হয়েছে জানি না আমি। বাসাটা আগের মতো নেই, কেমন নীরব হয়ে গেছে। এই নীরবতা মানতে পারছি না আমি। আগের মতো দুজনেই হাঁস খেয়াল মারামারি ঝগড়াঝাটিতে সারা বাড়ি মাতিয়ে তুল প্লিজ। মম তুমি টেনশন করো না, আগামীকাল থেকে নতুন এক রোজকে দেখবে তুমি। রোদ আর রোজ আগের মতোই ঝগড়াঝাটি করবে, খিলখিলিয়ে হাসবে, একসাথে কলেজ যাবে ফিরবে। হাসি মুখে বললেন, তাই যেন হয়। আমরা তো এই দিনটার জন্য অপেক্ষা করছি। ওকে মম, গুড নাইট। হুম বিছানায় বাচ্চাদের মতো গুটিসুটি মেরে শুয়ে আছে রোজ।
গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম রোজের দিকে। রোজ এখনো ঘুমিয়ে আছে। রোজের পাশে বসে ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি আমি। ঘুমের মধ্যে কি মায়াবী লাগছে মেয়েটাকে। ওই চোখের দিকে হাজার বছর চেয়ে থাকলে ওকে দেখা স্বাদ মিটবে না আমার। অনেকক্ষণ রোজকে দেখে কপালে আলতো করে একটা চুমু এঁকে দিলাম। কপালে নরম কিছুর আভাস পাওয়ায় নড়ে চড়ে উঠল রোজ, কিন্তু ঘুমন্ত চোখে তাকানোর ইচ্ছে করছে না ওর। তাই আবারও কোলবালিশ টেনে শুয়ে পড়ল রোজ, কিন্তু ঘুমের মধ্যে থাকায় কোলবালিশ ভেবে আমার হাতকে বুকে জড়িয়ে শুয়ে আছে। আমি ক্রমাগত হাত ছাড়ানোর চেষ্টা চালাচ্ছি, কিন্তু মুচি ছাড়ছে না। ঘুমন্ত রোজের মুখের দিকে তাকিয়ে খুব মায়া হলো আমার। তাই ঘুম না ভাঙিয়ে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে ওর পাশেই শুয়ে পড়লাম আমি। সকালে পাখির কিচিরমিচির ডাকে ঘুম ভাঙলো আমার। আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে রোজ। ওর দিকে তাকিয়ে দুষ্ট বুদ্ধি মাথায় এলো আমার। আলতো করে বিছানায় শুইয়ে উঠে ড্রেসিং টেবিলের সামনে গেলাম আমি। আমার কাজ শেষ করে একটু পর আবারও ওর পাশে এসে শুয়ে পড়লাম আমি। কিছুক্ষণ পর রোদের আলোয় ঘুম ভাঙলো আমার। মনে হচ্ছে নরম কোনো কিছুর উপর শুয়ে আছি আমি, কিন্তু আমি তো বিছানায় শুয়েছিলাম। তাহলে ঘুম থেকে উঠে বসে আড়মোড়া দিয়ে বিছানা থেকে নামতে যাব, তখনই চিৎকার দিয়ে উঠলাম আমি। এটা কি ভাইয়া, এখানে কি করছে? ওই ভাইয়া তাড়াতাড়ি উঠুন, আপনার রুমে থাকতে আমার রুমে কেন? উফ, বুঝি এভাবে কাকের মতো চেঁচাচ্ছিস কেন? ডিস্টার্ব করিস না তো। তোর জ্বালায় কি সকালে সকালে ঘুমাতে পারবো না আমি? সারা রাত ঘুমাতে দিসনি। তোর যা ইচ্ছে হয়েছে আমার সাথে তাই করেছিস। একটুও শান্তি দিসনি। এখন একটু শান্তিতে ঘুমাতে দে প্লিজ। যা ইচ্ছা তাই করেছি মানে? কি যাতা বলছেন আপনি? আমার কথায় এক লাফে বিছানায় উঠে বসলো ভাইয়া। কি বলছিস? তোর কিছু মনে নেই কাল রাতে? কাল রাতে? রাতে কি হয়েছিল সেটাই তো জানতে চাইছি। আচ্ছা, তুই এমনি মুখেই শুধু বলিস আমাকে ভালোবাসিস না, কিন্তু কাল রাতে প্রমাণ করে দিয়েছিস তুই আমাকে কতটা ভালোবাসিস। ভালো না বাসলে আমার সাথে এসব করতে পারতিস না। আরে বাবা, এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে কি করেছি আমি বলবেন তো? কি করিসনি সেটা বল। তুই আমার দিকে তাকিয়ে কিছু কি বুঝতে পারছিস না? একবার ভালো করে আমাকে দেখ, তারপর বুঝতে পারবি। ভাইয়ার কথায় ভাইয়াকে ভালো করে স্ক্যান করলাম আমি। ভাইয়ার গালে, কপালে, বুকে লিপ বাইট। তার মানে আমি, ও মাই গড, কিন্তু এটা কি করে হতে পারে ভেবেই দু চোখ ভিজে গেল আমার। অশ্রুসিক্ত চোখে ভাইয়ার দিকে তাকালাম আমি। ভাইয়া অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আপনি আমার সাথে এটা করতে পারলেন কি করে? দু হাত দিয়ে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়লাম আমি। দেখ, আমাকে দোষ দিবি না। আমি কিছু করিনি। যা করেছিস তুই স্বেচ্ছায় করেছিস। অনেক বাধা দিয়েছিলাম আমি, কিন্তু তুই শুনিসনি। আমার মতো নিরীহ ছেলেকে এভাবে। চুপ করুন। ভাইয়ার কথায় আবারও কেঁদে উঠলাম আমি। কিন্তু এত কিছু হয়ে গেল, আমার কিছু মনে নেই কেন? সেটা কি করে জানবো আমি? বাসায় ফিরে তোকে দেখতে তোর রুমে এসেছিলাম আমি। এসেই ফেঁসে গেলাম। সারা রাত কি অত্যাচারটাই না করলি আমার উপর। আচ্ছা, এতে কোনো প্রবলেম নেই আমার, কারণ আমি তোকে ভালোবাসি। তাই এত টেনশন করিস না। যা, ফ্রেশ হয়ে নে, আমিও রুমে যাই। বলেই উঠে চলে গেল ভাইয়া। আমি এখনো বিছানায় বসে কাঁদছি। কি হয়ে গেল আমার সাথে? ছি, এতটা জঘন্য কাজ আমি করেছি ভাবতে গা ঘিন ঘিন করছে আমার। নিজেকে নিজেরই খুন করতে ইচ্ছা করছে আমার। আচ্ছা, ভাইয়া কি সত্যি বলছে? যদি সত্যি বলে থাকে তাহলে আমার কিছু মনে নেই কেন? বুঝি রুম থেকে এসে হাসতে হাসতে মরছি আমি। কি বোকা মেয়ে রে বাবা! যা বললাম তাই বিশ্বাস করে কাঁদতে বসলো। কেমনে ভাবলো কিছু হয়েছে, তাও আবার ও করেছে। সত্যি এখনো সেই পিচ্ছিই আছে। নইলে সামান্য লিপস্টিক দেখে কোনো কিছু বিচার না করেই এটা ভাবতে পারে। এখন যদি বলতাম আমি ওর সাথে জড়িয়েছি, তাহলে এতক্ষণে মরাগান্না জুড়ে পুরো বাসা মাথায় নিত। যাক, বুদ্ধিটা মাথায় এসেছিল, না হলে বুঝি কি এভাবে বোকা বানাতে পারতাম? উফ, এত বোকা এই মেয়ে। শাওয়ার নিয়ে বাথ টাওয়াল পরে রুমে এসে ড্রেস হাতে দাঁড়িয়ে আছি আমি। কোনটা পরবো ঠিক বুঝে উঠতে পারছি না। একবার এটা দেখছি তো আরেকবার অন্যটা দেখছি। পিঙ্ক নাকি হোয়াইট, কোনটা বেশি মানাবে? ড্রেস হাতে নিয়ে এই সিদ্ধান্তহীনতায় ভুগছি আমি। তখনই দরজা খোলার শব্দে দরজার দিকে তাকালাম আমি। রোদ ভাইয়া রুমে ঢুকছে। ও শিট, আমি দরজা লক করিনি।
আ আপনি আমার রুমে কেন? জানেন না কারো রুমে ঢোকার আগে দরজায় নক করতে হয়? এই চুপ, গাধি কোথাকার। তুই জানিস না রুমে ড্রেস চেঞ্জ করতে হলে দরজা লক করতে হয়? আমি আমার রুমে যখন যা ইচ্ছা তাই করব। ইচ্ছা হলে লক করব, না হলে করব না। তাই বলে আপনি বিনা পারমিশনে নক না করেই ঢুকে পড়বেন? ম্যানার্স শেখেননি?